Assalamualaikum everyone. This is Shaun Ahmed from Abbas Shaun. Welcome to my another brand new video. So title আর thumbnail দেখে বুঝে গেছেন কি নিয়ে কথা বলতে চাইতেছি, সো এটা না বলি। সো যেহেতু আজকে আমি আইডিপি আর ব্রিটিশ কাউন্সিল দুইটা কম্পেয়ার করতে চাইতেছি অ্যান্ড দুইটার অপরচুনিটি কোনটাতে কীরকম অপরচুনিটি থাকে, রেজাল্টে কোনো প্রভাব ফেলে কি না এবং তাদের অফিসিয়াল যে স্টাফ ম্যানেজমেন্ট বা তাদের বিহেভিয়ার সবগুলো নিয়ে আলোচনা করবো। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আইডিপি, আমি যেহেতু আইডিপিতে এক্সাম দিচ্ছি তো প্রথমে আমি আইডিপি নিয়ে কথা বলি। তো আইডিপিতে তারা রেজিস্ট্রেশন প্রসেসটা একটু অন্যরকম। আমি ব্রিটিশ কাউন্সিলটা পরে বলি, আগে আইডিপিতে বলি। আইডিপিতে যখন আমি রেজিস্ট্রেশন করি তখন আমার পরীক্ষা বাকি ছিল 18 দিন। তো 18 দিন আগে আমি রেজিস্ট্রেশনটা করি। তো রেজিস্ট্রেশন করার পরে বিকেলের দিকে মেবি বিকেলে স্যারে রেজিস্ট্রেশন করছে, দেন আমি সন্ধ্যা থেকে একটা মেইল পেলাম যে আমার অ্যাপ্লিকেশনটা তারা পাইছে। তো তারপরে বাকি রইল পেমেন্ট কনফার্মেশন। পেমেন্টের জন্য তারা 48 ঘন্টা টাইম দেয়। তো 48 ঘন্টার ভিতরে আপনি যে কোনো মাধ্যমে যেই ওয়েগুলো তারা বলে ব্যাংকে অথবা কার্ডে আপনি পেমেন্টটা কনফার্ম করতে পারেন। 48 ঘন্টার ভিতরে যদি পেমেন্ট কনফার্ম না করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা অটোমেটিকভাবে বাতিল হয়ে যাবে। সো স্যারে এটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছে। ব্যাংকে পেমেন্ট করার পরে আমাকে রিসিপ্টটা জাস্ট স্ক্যান কপি অথবা ছবি তুলে আমাকে পাঠাইছে। দেন 48 ঘন্টা পরেও দেখলাম আমার যে ওটা ছিল ওয়েবসাইটে, আমার যে প্রোফাইলটা ওখানে দেখা যাচ্ছে পেমেন্ট অ্যাওয়াইটিং, মানে পেমেন্টটা এখনও তারা পায় নাই। তো 48 ঘন্টা পরে কিছুক্ষণ পরে দেখি আর পেমেন্টের কোনো কন্ডিশনই দেখায় নাই। তার মানে মেবি তারা এটা আমি ভাইবা নিছি যে পেমেন্ট তারা পায় নাই, অ্যাপ্লিকেশন মেবি ক্যান্সেল করে দিচ্ছে। তো আমি স্যারের কল দিলাম, স্যারে বললো না আমি তো রিসিপ্ট তোমার দেখাইলাম, ব্যাংকে টাকা জমা দিলাম, সব কিছু তো ঠিকঠাকই আছে, তো তাহলে তুমি আইডিপিতে কল দাও। তো আমি আইডিপিতে কল দিলাম, কল দেওয়ার না প্রায় মেবি পেমেন্টটা হয়েছে কিনা এটা জানার জন্য প্রায় আমি 60 থেকে 70টা কল দিছি, তারা একটা কলও ধরে না। তার তিনটা নাম্বার ওয়েবসাইটে দিয়ে রাখছে, এর মধ্যে একটা নাম্বার বন্ধ আর বাকি দুইটা কল রিসিভ করে না। তারপর আমি অনেকে ওয়েটিংয়ে পাইছি, তার মানে ফোনটা ওনার হাতে ছিল, কিন্তু তারপরেও তারা ব্যাক করে নাই। তো এখানে গেলে একটা প্রবলেম। দেন পেমেন্ট কনফার্মটা তারা করছে আমার মেবি মূলত পরীক্ষার 2 দিন আগে, 48 ঘন্টা আগে। তারা আমার আমি রাত্রে ঘুমাতে যেতেছি তখন কল দিছে যে আপনার পেমেন্ট আমরা পাইছি, আপনার পরীক্ষাটা 2 দিন পরে হবে, আপনি পরীক্ষা অ্যাটেন্ড করবেন। আজব ব্যাপার, আমার পেমেন্ট করার কথা আমার 16 দিন আগে, আমার 16 দিন পরে বলতেছে পেমেন্ট। এর ভিতরে তো আমার অবস্থা ফোন দিতে দিতে অবস্থা কাহিলি। তো স্যার অবশ্য আমায় বলছে যে টেনশন করে পেমেন্ট তারা এটা কনফার্ম করে নিয়েছে, হয়তো এটা ওয়েবসাইটে দেখাইতেছে না, তো এক্সাম হবে শিওর থাকো। সো এইভাবে আমি এক্সামের প্রিপারেশন নিতেছিলাম। দেন 2 দিন আগে যখন তার পেমেন্টে কনফার্মেশন করলো, আর রুলস অনুসারে 48 থেকে 72 ঘন্টা আগে তারা আমাকে এক্সামটা কোন জায়গায় হবে অ্যান্ড ভেন্যু প্লাস টাইম সব জানানোর কথা। তো এটা আমি জানি না, যেহেতু তারা আমার মেইল দেয় নাই। তো 72 ঘন্টা গেলো পাই নাই, 48 ঘন্টা আগেও পাই নাই। দেন তো আমি কনফিউজ হয়ে গেলাম এক্সাম হইব কি না। তো তারপরে দেখা গেল স্যারে আমি বললাম 48 ঘন্টা তো বাকি, এখন তো জানাচ্ছে না। তো স্যারে বলছে ওয়েট করার দরকার নাই, তুমি বেনুতে চলে যাও। আমার বেনু ছিল সিলেটে চলে যাও, পরীক্ষার একটু মানে যে কোনো টাইমে তারা জানাতে পারে, তো তোমার তো যদি আগে না যাও তো যেতে পারবে না। তো আমি ইমেল ছাড়াই চলে গেছিলাম একদিন আগে। তো এখানে যাওয়ার পরে তারপর মেলটা পেয়েছি। তো এখানে গেল আরও একটা ট্রাবল। তারপর ছিল যে আমার ইমেলে লেখা ছিল যে আমি যেন 11টায় আমি ভেনুতে অবস্থান করি বা প্রেজেন্ট থাকি। তো আমি ইমেল দেখে স্বাভাবিকভাবে 11টার সময় যাই। 11টার সময় যাওয়ার পরে দেখা যাচ্ছে তারপর প্রথমে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কথা ছিল, দেন ছবি তোলা, দেন এরকম কিছু একটা ফর্মালিটি বাকি ছিল। তো এর জন্য তারা 11টায় বলছিল। তো 11টা যাওয়ার পরে আমি কোনো স্টাফও পাই নাই, আমরা 2জন ছিলাম তখন, দুজন পরীক্ষার্থী আর কি। তো দুজনের মধ্যে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপর দেখা যাচ্ছে 11:30টার দিকে মানুষ আসতে শুরু করছে আস্তে আস্তে। তো এভাবে 12:30 পর্যন্ত অযথা বসে থাকতে দিচ্ছে তারা। কোনো স্টাফে জিজ্ঞেস করলাম যে কীভাবে পরীক্ষা হবে কিনা বা কোন জায়গায় হবে, কোনো অফিসিয়াল কোনো স্টাফ নেই যারা শুধু রুমটা দেখাশোনা করে বা টেবিল ঠিকঠাক করে, তারা ছিল, অফিসিয়াল স্টাফ ছিল না। তো এখানে আরও ঝামেলা, প্রায় 1.5 ঘন্টা এখানে আজের টাইমটা নষ্ট করেছে। যদিও এটা এমনিতেও রুলস অনুযায়ী আমার থাকার কথা, কিন্তু কোনো কাজ ছাড়া থাকা এক ব্যাপার আর কাজ দিয়ে থাকা এক ব্যাপার। তো তারপরে টাইমলি পরীক্ষা শুরু ছিল, টাইমলি ঠিক আছে, কিন্তু অযথা 1.5 ঘন্টা এখানে টাইম ওয়েস্ট করে এলাম। দেন স্পিকিং টেস্ট আমার ছিল 2 দিন পরে, একদিন পরে। তো একদিন পরে আমার স্পিকিং ছিল 3টা নাকি 3:25 এরকম একটা আনুমানিক টাইমে ছিল। তো আমার বলছে আমি যেন 20 থেকে 25 মিনিট আগে এখানে প্রেজেন্ট থাকি, আমার এখানে গিয়ে আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হতে পারে আর পাসপোর্ট দেখাতে হতে পারে। তো আমি গেলাম 20 থেকে 25 মিনিট আগে, আমি 20 থেকে 25 মিনিট না, আমি প্রায় আধা ঘন্টা আগে চলে গেছিলাম। তো এখানে যাওয়ার পরে দেখলাম যে এখানে সেম অবস্থা, কয়েকজন স্টুডেন্ট ওয়েট করতেছে, কিন্তু কোনো টিচার নাই, কোনো অফিসিয়াল স্টাফ নাই।
মানে তাদের অবস্থা ম্যানেজমেন্ট কেমনি জানি না, শুধু ওই কয়েকজন রুম দেখাশোনা যারা করে তারাই আছে, তারা কিছু বলতে পারবেন, আপনি ইনফরমেশন দিতে পারবেন। তো আমার পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট বাকি আছে, তখন একজন অফিসিয়াল স্টাফ আসলো, ইনভিজিলেটর। উনি এসে বলতেছে যে আপনার টেস্টে যে নিবে উনি তো এখনও ফ্লাইটে আছে, তো একটু লেট হতে পারে, আপনি ওয়েট করেন। তো আবার হতাশ, কী ব্যাপার, এক্সাম লেট হবে, এটা কীরকম ব্যাপার, এটা তো কেমন লাগে। তারপর বললাম আচ্ছা ঠিক আছে, কিছু তো করার নেই, স্যার না আসলে তো এক্সাম দেওয়া যাবে না। তো আবার কিছুক্ষণ পরে এসে বলছে হ্যাঁ স্যার এসে পড়ছে, আপনি চলেন, আপনার এক্সাম এখনই। আজ ব্যাপার, আমার একটু আগে বললো যে লেট হবে, আপনি ওয়েট করেন, এখন হঠাৎ করে বলতেছে যে এক্সামে চলেন। তো রাগ থাকলেও কিছু করার নেই, কিছু তো করার নেই, আমার এক্সাম দিতে দিব। তো গেলাম, যাওয়ার পরে আবার বলতেছে আচ্ছা আপনি একটু এখানে বসেন, স্যার একটু নাস্তা করবে, তো আপনি নাস্তা করার পরে ঢোকেন। তো এর কি অবস্থা, এরকম একটা কাহিনী অবস্থা। তো তারা এখানে ওয়েট করলো, তো এখানে ওয়েট করানোর মধ্যে আমি একটা পজিটিভ যে জিনিসটা আমি বলবো সেটা হলো যে আমি যে এখানে বাইরে ওয়েট করলাম, স্যার নাস্তা করতেছে, আমি বাইরে ওয়েট করতেছি। তো তখন কিন্তু আমার হার্টবিট ফুল বলতে খুব বেশি ছিল, মানে ভয় পায়, একটা টেনশন বা যেটা বলেন আনকমফোর্টেবল ফিলিংস, সব কিছু মিলে অবস্থা খারাপ ছিল, ঘামতেছিলাম। তো বাইরে যখন 5-7 মিনিট আমি ওয়েট করলাম, আমার হার্টবিটটা নর্মাল হলো, আমার বিহেভিয়ার নর্মাল হলো। তো এই ক্ষেত্রে আমার এটা যদিও তারা আমার একটু ওয়েট করেছে, বাট আমি মনে করি এটা আমার জন্য একটা পজিটিভ সাইন, আমার একটু সব কিছু নর্মাল হয়েছে, আমার ব্যাপারটা ভালো হয়েছে। দেন ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এক্সাম দিলাম, সব কিছু ব্যাটারি আর আইডিপি সম্পর্কে আমি আগে যেটা ইউটিউবে জানছিলাম যে তারা খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার। টিচাররা আসলে যে স্পিকিং টেস্ট নিয়েছিল উনি খুব ফ্রেন্ডলি ছিলেন। আমার মাস্কের জন্য হয়তো ওনার ফেসটা আমি বা ওনার রিয়াকশনটা আমি বুঝতে পারি না, কিন্তু ওনার চোখ দেখে যতটা দেখা গেছে উনি খুব হাসি খুশি ছিলেন অ্যান্ড খুব ফ্রেন্ডলি বিহেভ করছে আর কি। তো আমার এখানে যাওয়ার পর ইন্সপাইরেশন বা মোটিভেশন বা কনফিডেন্স যেটা বলেন এখানে ওনাকে দেখার পরে বা ওনার এই বিহেভের পরে এটা বাইরে গেছিলো, যার কারণে আমার এক্সামটা খুব ইজিলি দিতে পারছি। তো এখানে আরেকটা ব্যাপার যে তারা অফিসিয়াল রেগুলার যেই রুলসটা আছে এই ক্ষেত্রে তারা খুব দুর্বল। রেজাল্টের দিন ইনফ্যাক্ট আমাকে রেজাল্ট আনতে হইব তাদের অন্য একটা ব্রাঞ্চ থেকে, তো ব্রাঞ্চের অ্যাড্রেসটা আমি জানি না। তো আমি রেজাল্টটা আনার জন্য আমি ফোন দিতে থাকলাম, রেজাল্ট যেখান থেকে দেবো ওই নাম্বারে আমি ফোন দিতে থাকলাম। এখানে প্রায় 40 থেকে 50টা কল দিচ্ছি, একটা কলও রিসিভ করে নেয়। ইনফ্যাক্ট আমি পরে অনেকে জিজ্ঞাতে আমার কোচিংয়ের স্যারে জিজ্ঞাসলাম যে স্যার রেজাল্ট কোন জায়গা থেকে দেবো, উনি অ্যাড্রেস দিলেন। তারপর একজন বড় ভাই ছিল, বড় ভাইয়ের জিজ্ঞেস করুন ভাই আমার অ্যাড্রেসটা তো বুঝতেছি না, আমার বুঝিয়ে দিন। তো উনি আবার ফোনে বুঝিয়ে দিল। তো এইভাবে আমি হাঁটতে হাঁটতে মানুষের জিজ্ঞেস করতে করতে আমি অফিসে ঢুকে গেছি। তো অফিসে ঢোকার পরে আমি দেখলাম যে রেজাল্ট চিনি দিবে, তো ওনার হাতে ফোন আছে। তো আমি বাইরে থেকে যেহেতু গ্লাস ছিল আমি ভাবলাম যে দেখি একটা কল দিয়ে ওনার রিয়াকশনটা কী থাকে। আমি বাইরে থেকে দাঁড়ায় কল দিতেছি, দেখছি উনি ফোনটা হাতে নিয়েছে, হাতে নিয়ে কলটা দেখার পরে আবার রেখে দিচ্ছে। কী আজব বিহেভিয়ার রে ভাই, এটা কোনো অফিসিয়াল রুলস হতে পারে, এমন বাজে অবস্থা। কিন্তু আমি আর ঝামেলা করতে চাই না, জাস্ট আমার সার্টিফিকেট নিয়ে আসার কথা, আমি জাস্ট সার্টিফিকেটটা নিয়ে আসলাম। সার্টিফিকেটটা হাতে নিয়ে অবশ্য কিছু কথা শুনে আসছি, বাট তার আগে কিছু হল না। যাই হোক, এখানে খুব বাজে একটা অবস্থা ছিল, তারা কল রিসিভ করে না, আপনার কোনো ইমেলে কোনো ঠিক ঠিকানা নেই, কখন দিবে কখন না, খুব টেনশনে থাকবেন। বাট সবচেয়ে ভালো যেটা স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি খুব ফ্রেন্ডলি টিচার পাবেন, এবং যারা অফিসিয়াল স্টাফ আছে তাদের বিহেভ খুব ভালো, কিন্তু যারা নর্মালি যারা স্টাফগুলো আছে যারা জাস্ট এদিক দেখাশোনা করে তাদের বিহেভিয়ারটা আমার কাছে ভালো লাগে না। সো এবার ব্রিটিশ কাউন্সিল আমি এক্সাম দিই নাই, কিন্তু আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। আমার মেট বা আমার সিনিয়র অথবা আমি যারা আইডিপি যখন এক্সাম দিচ্ছি তখন কিছু সেকেন্ড টাইমার ছিল যারা ব্রিটিশ কাউন্সিল আগে দিয়েছিল, তারা কাঙ্ক্ষিত স্কোর পায় নাই, তারপর আইডিপিতে দিতেছে। তাদের সাথে আমার কথা হয়, যেটা বুঝলাম যে ব্রিটিশ কাউন্সিল ওই যে আমি বললাম আইডিপিতে 11টা থেকে 12:30 পর্যন্ত আমার ওয়েট করেছে। ব্রিটিশ কাউন্সিলে এই ওয়েটটা করাই ঠিকই, কিন্তু তারা ওয়েটটা করে অন্যভাবে, যখন কাজের মধ্যে থাকে তারা সিরিয়াল ধরে লাইন ধরে ধরে একজন করে যাইতেছে আর কাজগুলো হইতেছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমার আইডিপিতে ওয়েট করাইলেও আমার আইডিপিটাই বেটার ছিল, কারণ ভাই লাইন ধরে দাঁড়াতে কেমন লাগে এটা সবারই এক্সপিরিয়েন্স আছে আশা করি। তো লাইনটাই ইগনোর করাটাই বেটার। আর ব্রিটিশ কাউন্সিল আমি যতটা জানছি স্যাররা নাকি একটু মুডি থাকে স্পিকিং টেস্টে, মানে আমি একটা ভাব থাকে তাদের মধ্যে, ব্রিটিশ ভাব। সো আইডিপিতে আমি এটা পাই নাই, একদম নর্মাল ছিল। আর আমার টিচারও ছিল বাংলাদেশি, যার কারণে আমার আইডিপিতে এক্সপিরিয়েন্সটাই ভালো ছিল। সো ওভারঅল আমার জাস্ট তাদের যে কমিউনিকেশন সিস্টেমটা ছাড়া, যেমন আমি একটু যোগাযোগ করতে চাইলাম তারা আমার কোনো হেল্প করলো না, ফোন ধরলো না, এইগুলো ছাড়া আমার প্লাস আমার পেমেন্ট কনফার্মেশন ছাড়া বাকি যে বিহেভিয়ারগুলো ছিল ওইগুলো আমার কাছে ভালোই লাগছে। আমার কাছে আইডিপিটাই বেস্ট মনে হয়েছে। বাট আপনাদের পার্সোনাল চয়েস থাকতেই পারে। এইগুলো ছাড়া আপনি যদি অফিসিয়াল ফর্মালিটিসগুলো ছাড়া ওভারঅল আইডিপি ইজ বেস্ট। বাট এখন এক একটা চয়েস থাকে, যেমন অনেকে ব্রিটিশ কাউন্সিল তো এতটাই চুজ করে যে আইডিপি নাম শুনলে না এটা কি, এবং অনেকে আইডিপি এতটা চুজ করে যে ব্রিটিশ কাউন্সিল নাম শুনলে তারা কেমন করে, সেটা ডিপেন্ডস করে তাদের উপর। তো এই ছিল আমার আইডিপিতে এক্সপিরিয়েন্স। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার
অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ইনফরমেশন জানা থাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর যদি ইনফরমেশনটা ছোটো হয় আমি অবশ্যই কমেন্টে রিপ্লাইতে বলে দেবো। আর যদি ইনফরমেশনটা বড় হয় তাহলে পরবর্তীতে একটা নেক্সট ভিডিও করার ট্রাই করবো। সো আর কি, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।